পিয়ালি দেবীর দুই যমজ মেয়ে ছিল, একজন সুলেখা এবং অন্যজন মহিমা। যমজ হলেও তাদেরকে দেখতে এবং তাদের স্বভাব চরিত্র একে অপরের বিপরীত ছিল। যেখানে সুলেখা শ্যামলা বর্ণের এবং খুবই নম্র ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিল, অন্যদিকে মহিমা অত্যন্ত সুন্দরী কিন্তু চালাক ও অহংকারী প্রকৃতির মেয়ে ছিল। তারা দুজনেই কলেজে পড়াশোনা করত। এমনই একদিন পিয়ালি দেবীর প্রতিবেশী অপর্ণা দেবী সেখানে আসে এবং পিয়ালি দেবীকে বলে, কি গো পিয়ালি, রান্না বান্না করছো নাকি? এই যে গো, এই রান্না শেষ হলো, এবার ঘর মুছবো। তোমার রান্না বান্না হয়ে গেছে? রান্না বান্না তো বৌমাই করছে। আমার কোমরে খুব ব্যথা, আর আমি সেজন্য কিছু করতে পারি না গো। তা তোমার মেয়েরা কোথায়? ওরা বাড়ির কাজকর্ম কিছু করতে পারে তো নাকি? সুলেখা তো মোটামুটি সবই পারে, ও আমার হাতাহাতি সব কাজও করে দেয়। তবে মহিমাকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়, সারাদিন শুধু সাজগোজ ফ্যাশন এইসব নিয়েই ব্যস্ত। আরে এভাবে থাকলে আর কি করে হবে? মেয়ে ছেলে বাড়ির কাজকর্ম তো শিখতে হবে, পরের ঘরে গিয়ে সংসার সামলাতে হবে। তখন কি করবে শুনি? এখন না হয় সুলেখা সব কাজ করে নেয়, শ্বশুর বাড়িতে গিয়ে সুলেখা ওর হয়ে কাজ করতে যাবে? এমন সময় মহিমা সেখানে আসে এবং অপর্ণা দেবীকে বলে, কাকিমা, আপনাকে নিয়ে অত টেনশন করতে হবে না। দরকার পড়লে আমি সুলেখাকে আমার সঙ্গে নিয়ে যাব, ও না হয় আমার হয়ে সব কাজ করে দেবে। বাবা, এই মেয়ে তো দেখছি মুখে ধান দিলে খই ফুটে যাবে গো। তাই এই স্বভাব চরিত্র নিয়ে কি করে সংসার করবি তা ভেবে দেখেছিস? আমার সংসারের চিন্তা আমাকেই করতে দিন, আপনি আপনারটা নিয়ে চিন্তা করুন। আর মা, তোমাকেও বলে দিচ্ছি, বাড়ির সব বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবে না। আমি কি পারি না পারি সেটা ওরা জানে কি করবে। মহিমা, এটা কি ধরনের কথাবার্তা বলতো? উনি তোর কাকিমা হন, আর ওনার সঙ্গে তুই এভাবে কথা বলছিস? ওনার কি দরকার শুনি আমাদের বাড়িতে এসে আমাদের খোঁজ নেবার? কে কি করছে না করছে এসব খোঁজ নিয়ে উনি কি করবেন? না বাবা, আমি এবার যাই। পিয়ালি, তোমার মেয়ে যা তৈরি হয়েছে না, তাতে ওর ঘর সংসার করা খুবই কঠিন হবে। এই আমার কথা মিলিয়ে নিও তুমি। এই বলে অপর্ণা দেবী সেখান থেকে চলে যায়। মহিমাও কলেজের জন্য বেরিয়ে যায়। মহিমা খুবই মডার্ন প্রকৃতির মেয়ে ছিল। সে সবসময় জিন্স টপ এ ধরনেরই পোশাক পরত। কলেজে তার ছেলে বন্ধুর অভাব ছিল না। তারা প্রত্যেকে মহিমার সঙ্গে কথা বলার জন্য এবং সময় কাটানোর জন্য খুবই উৎসাহ দেখাতো এবং মহিমাও সেই সুযোগগুলোকে কাজে লাগাতো। এমনই একদিন মহিমা কলেজে ফিস জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখন রঞ্জন নামের একটি ছেলে তার কাছে আসে এবং বলে, আরে মহিমা, আজ এই ড্রেসটাতে তোমাকে দারুণ দেখাচ্ছে। দিনকে দিন যেন তুমি সুন্দরী হয়ে উঠছো। তা তুমি এখানে লাইনে দাঁড়িয়ে কি করছো? আরে বলো না রঞ্জন, দেখো না কত লম্বা লাইন। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফিস জমা দিতে হবে। আর এই গরমে আমার স্কিন যা জ্বালা জ্বালা করছে না, মাথাটাও ঘুরছে কেমন। একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগতো। আরে তোমার যখন এত কষ্ট হচ্ছে, তুমি লাইনে দাঁড়িয়ে আছো কেন? চলো ক্যান্টিনে চলো, ওখানে গিয়ে কিছু ঠান্ডা খাওয়া যাক। আর অফিসে আমার কিছু চেনাশোনা আছে, আর আমি তোমার হয়ে না হলে ওখানে ফিসটা জমা দিয়ে দেবো। তুমি ঠিক বলছো তো? আমার শরীরটা না এত খারাপ লাগছে, আমার মনে হয় মাথা ঘুরে যাবে, আর আমি দাঁড়াতেও পারছি না। এইভাবেই মহিমা মিছিমিছি মাথা ঘোরার অভিনয় করে এবং রঞ্জনকে দিয়ে তার কাজটি করিয়ে নেয়। এদিকে সুলেখা সবসময় মানুষের উপকার করত। একদিন তুলি দেবী নামে এক মহিলা একটি শপিং মলে শপিং করতে আসে। কেনাকাটা করার পর সবকিছু নিয়ে বাইরে বেরোতে যাবে কি, এমন সময় তার ব্যাগের হাতল ছিঁড়ে যায় এবং কেনাকাটার সমস্ত জিনিসই মেঝেতে পড়ে যায়। এমন সময় শপিং মলে সুলেখাও কেনাকাটা করতে গিয়েছিল। মহিমাকে দেখে সে তার কাছে এগিয়ে আসে এবং বলে, আরে আন্টি, আপনার ব্যাগটাতে ছিঁড়ে গেছে, আপনি একটু দাঁড়ান, আমি সব জিনিস তুলে দিচ্ছি। এরপর সুলেখা সমস্ত জিনিসপত্র নতুন একটি ব্যাগে ভরে দেয় এবং বলে, আন্টি আপনি এই ছোট ব্যাগটা ধরুন, আমি আপনার এই বড় ব্যাগটা গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তার এরকম ব্যবহার দেখে তুলি দেবী নামে সেই মহিলার তাকে খুব পছন্দ হয় এবং জিজ্ঞাসা করে, মা, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। আসলে আমার হাতে একটা চোট আছে, তাই আমি ভারী কিছু বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তোমার নাম কি মা? আর তোমার বাড়ি কোথায়? সুলেখা তার নাম ও বাড়ির ঠিকানা বলে এবং মহিলার কাছ থেকে বিদায় নিয়ে সে বাড়ি ফিরে আসে। পরের দিন বিকেলে সেই মহিলা সুলেখাদের বাড়িতে যায়। তাকে দেখে সুলেখা চমকে যায় এবং বলে, আরে আন্টি, আপনি? হ্যাঁ মা, আমি। তোমাদের বাড়িতে তোমার মা বাবা কেউ আছেন? একটু ডেকে দাও না, আমি তাদের সঙ্গে কথা বলবো। সুলেখা তার মাকে ডেকে দেয়। পিয়ালি দেবীকে দেখে তুলি দেবী বলে, দিদি, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনার মেয়ে আমাকে চেনে। কালই শপিং মলে ওর সাথে আমার দেখা হয়েছে। ও কালকে আমাকে অনেক সাহায্য করেছেন জানেন। হ্যাঁ হ্যাঁ, সুলেখা আমাকে আপনার কথা বলেছে। আপনার হাতে ব্যথা আছে বলছিল। তা এখন আপনি ঠিক আছেন তো? ব্যথা এখন ওরকমই আছে। এখন তাহলে কাজের কথাটা বলি।
কালকে এক দেখাতেই আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার একমাত্র ছেলে বিপুল একটি বড় কোম্পানিতে চাকরি করে, তাই আমি চাই আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে। ও তাই নাকি? এ তো খুব ভালো খবর। তবে একদিন ঠিক করুন, ছেলে এসে মেয়েকে দেখে যাক। আজকালকার যুগে ছেলেমেয়েরা একে অপরকে দেখে নেওয়াটা খুবই দরকার। না না, তার কোনো দরকার নেই। আমি মেয়ে দেখে নিয়েছি, এটাই যথেষ্ট। আমি যেখানে বলবো আমার ছেলে চোখ বন্ধ করে সেখানে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপনারা বরং আগামী মাস বিয়ের ব্যবস্থাটা করুন। এভাবেই দেখতে দেখতে সুলেখা ও বিপুলের বিয়ের দিন এসে পড়ে। বিয়ের আগে বিপুল মণ্ডপে বসেছিল। এমন সময় মহিমা সেজেগুজে সেখানে আসে এবং বিপুলকে বলে, আরে জামাইবাবু কেমন আছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন। না না, টেনশনে নেই। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি, আমি তো আপনার একমাত্র শালী। আমি আপনার হবু বউয়ের যমজ বোন। আপনি আমাকে চেনেন না? কি করেই বা চিনবেন? আপনি তো এখনো দিদিকেই দেখেননি। এভাবে না দেখে শুনে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। মহিমাকে দেখেও তার কথা শুনে বিপুল মনে মনে ভাবে, আরে বাহ, তাহলে তো দেখি এত সুন্দর আরে স্মার্টও। তাহলে তো মনে হচ্ছে বউটাও এরকম স্মার্ট আর সুন্দর দেখতে। আমি তো শুনেছি যমজ বোন হলেই অবিকল একই দেখতে হয়। যাক, মায়ের চয়েস আছে বলতে হবে। এরপর সুলেখার সঙ্গে বিপুলের বিয়ে হয়ে যায়। ঘোমটার মধ্যে থাকার জন্য বিপুল সুলেখার মুখ দেখতে পায় না। বিয়ের পর বাসর রাতে বিপুল সুলেখার ঘোমটা তুলে দেখে এবং বলে, সুলেখা, তোমাকে আর তোমার বোনকে তো পুরোপুরি আলাদা দেখতে, কিন্তু আমি শুনেছি যে তোমরা যমজ বোন। ও তো অত সুন্দর দেখতে। তাহলে তাহলে কি বিপুল বাবু, আমাকে কি দেখতে ভালো নয়? এটাই আপনি বলতে চাইছেন? না মানে, আমি সেরকম বলতে চাইনি কিন্তু। এরপর বিপুল আর কিছুই বলে না। পরের দিন সকালে তুলি দেবী বিপুলের সুলেখাকে বলে, বৌমা, আজকে তোমাকে আর বিপুলকে অষ্টমঙ্গলার জন্য তোমাদের বাপের বাড়ি যেতে হবে। ওখানে 8 দিন কাটিয়ে তারপর তোমরা এই বাড়িতে ফিরে আসবে। তুলি দেবীর কথা শুনে বিপুল মনে মনে খুশি হয়ে যায়, কারণ সে মহিমার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিল। সুলেখা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বিপুলের সঙ্গে তার বাপের বাড়ি পৌঁছে যায়। তাদেরকে দেখে মহিমা এগিয়ে আসে এবং বলে, আরে জামাইবাবু কেমন আছেন? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাই নাকি? তোমার মতো এত সুন্দরী শালি আমার জন্য অপেক্ষা করছিল? বাহ, এ তো খুব সৌভাগ্যের ব্যাপার। এসব কথা বললে চলবে না। আপনাকে আজকে আমাকে নিয়ে বাইরে বেড়াতে যেতে হবে, না হলে আমি কিছুই শুনবো না। আরে ইয়ার, এটা আর কি এমন ব্যাপার? শালি আবদার করেছে বলে কথা, এটা তো আমাকে পূরণ করতেই হবে। বলো সুলেখা। হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তাহলে চলো সন্ধ্যাবেলা আমরা কোথাও থেকে বেরিয়ে আসি। এরপর তারা তিনজনে মিলে সন্ধ্যাবেলায় বেড়াতে যায়। একটি রেস্টুরেন্টে গিয়ে তারা তিনজনে চেয়ারে খেতে বসে। এমন সময় হঠাৎ মহিমা বলে, জিজু, আমার গলার চেনটা খুঁজে পাচ্ছি না। ওটা মনে হয় বাইরে কোথাও পড়ে গেছে। আপনি একটু ওটা খুঁজে এনে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলো আমার সঙ্গে চলো। এই বলে মহিমা ও বিপুল বাইরে বেরিয়ে আসে এবং সুলেখা সেখানেই বসে থাকে। বাইরে বেরিয়ে মহিমা বিপুলকে বলে, কি জামাইবাবু, কালকে কেমন চমকালেন বলুন? আপনি নিশ্চয়ই ভেবেছিলেন আমার দিদি আমার মতোই সুন্দরী হবে। তুমি কি করে জানলে? কালকে আমি আপনার চোখ দেখে সব বুঝতে পেরেছি। আপনি বিয়ের মণ্ডপে যেভাবে আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন, তাতেই আমি বুঝে গেছি যে আপনি আমাকে পছন্দ করে ফেলেছেন। তুমি ঠিক বলেছো মহিমা। আমি কাল সারা রাতে তোমার কথাই ভাবছিলাম। তোমাকে না আমার খুব পছন্দ, কিন্তু সুলেখাকে আমার একদমই পছন্দ না। আমি যে এমন ভাবে ফেঁসে গেছি যে কিছু করার নেই। কিছু করার নেই এভাবে বলছেন কেন? ইচ্ছে থাকলেই সবকিছু হয়। আর আপনার যদি আমাকে এতই পছন্দ, তাহলে চলুন আমরা গিয়ে বিয়ে করে নিই। মহিমার প্রস্তাবে বিপুল অবাক হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই সুযোগটিকে হাতছাড়া করতে চাইছিল না। তাই সে মহিমাকে নিয়ে সেই রাত্রেই বিয়ে করে। বিয়ের পর মহিমাকে নিয়ে বিপুল তার নিজের বাড়িতে ফিরে যায়। মহিমা ও বিপুলকে এভাবে দেখে তুলি দেবী অবাক হয়ে যান এবং বলেন, বিপুল, তুই কি করেছিস বাবা? আজ তোর বিয়ের দ্বিতীয় দিন, আর তুই এই মেয়েকে আবার বিয়ে করেছিস? বৌমা কোথায়? মা, তুমি আমাকে না জানিয়ে না দেখে এই গাঁয়া মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। আমার ওকে একদমই পছন্দ না, আর আমি মহিমাকে পছন্দ করি, তাই তো আমি বিয়ে করেছি। এদিকে একা বসে থেকে থেকে সুলেখা বিপুল ও মহিমার খোঁজে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সুলেখার ফোনে তুলি দেবীর ফোন আসে এবং তিনি তাকে বাড়ি ডেকে নেন। বাড়ি ফিরে এসে সবকিছু দেখে সুলেখা কান্নায় ভেঙে পড়ে এবং মহিমাকে বলে, মহিমা, তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি? বিয়ের একদিন পরেই তুই আমার ঘর সংসার সব ভেঙে দিলি। তোকে ওর একেবারেই পছন্দ নয়। হ্যাঁ, আমার মতো একটা সুন্দরী মেয়ে থাকতে কেউ
কেউ তোকে কেন পছন্দ করবে বলতো? যাকে পছন্দ নয় তার সঙ্গে কি ঘর সংসার করাটা উচিত? এখানে এইভাবে কান্নাকাটি করো না। এমন তো নয় যে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি এই বাড়িতেই থাকবে, খেতে পড়তেও পাবে। এর থেকে বেশি কি আর দরকার? এবার সামনে থেকে সরে যাও তো, আমাকে খুব টায়ার্ড লাগছে। এই বলে বিপুল এবং মহিমা সেখান থেকে তাদের ঘরে চলে যায়। সুলেখা কান্নাকাটি করতে থাকে এবং তুলি দেবী সবকিছু দেখে শুনে পাথরের মতো হয়ে যান। পরে নিজেকে সামলে নিয়ে তিনি সুলেখাকে বোঝাতে থাকেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বিপুল মহিমাকে নিয়ে বেড়াতে যেত, পার্কে সময় কাটাতো এবং আনন্দের সঙ্গে দিন উপভোগ করত। এদিকে সুলেখা সারা দিন রাত বাড়ির সমস্ত কাজকর্ম করত এবং বিপুলের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রেরও দেখাশোনা করত। এমনই একদিন হঠাৎ সুলেখার খুব জ্বর আসে, তাই সে সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারছিল না। এদিকে 10টার সময় ঘুম থেকে উঠে বিপুল অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। খাবার টেবিলে বসে দেখে কিছুই খাবার নেই। তখন সে রেগে গিয়ে বলে, কি ব্যাপার, খাবার টেবিলে খাবার নেই যে? আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। বৌমার কাল রাত থেকে খুব জ্বর, তাই সে কিছু রান্নাবান্না করতে পারেনি। আমি তো কাল রাতেই মহিমাকে বলে দিয়েছিলাম যে সকালে তোর জন্য খাবার দাবার তৈরি করে রাখতে। সে তো বুঝি এখনো ঘুমাচ্ছে। মহিমা, তুমি জানো কাল থেকে সুলেখার জ্বর হয়েছে। তুমি আজ সকাল সকাল উঠে আমার জন্য রান্না করোনি কেন? আর আমি এখন কি খেয়ে অফিসটা যাবো শুনি? তুমি কি খেয়ে অফিসে বের হবে সেটা আমি কি করে বলবো? আমি ওইসব রান্নাবান্না কিছু করতে পারি না, আর আমার দ্বারা ওইসব হবেও না। তুমি রান্না বান্নাও করবে না, আমার কাজও করবে না, তাহলে এগুলো করবেটা কে শুনি? ঘুরতে যাওয়ার সময় তো তোমার কখনো দেখি না অলসতা আছে, তখন তো দেখি খুব আনন্দের সঙ্গেই বেরিয়ে পড়ো। কাজ করতে গেলে যত মাথা ব্যথা হয়, তাই না? তুমি এভাবে বলছো কেন বিপুল? যাতে কাজ না করতে হয় সেসব চিন্তা ভাবনা করেই তো আমি এ বাড়িতে এসেছি। আমি এ বাড়িতে বিয়ে করে এসেছি, না হলে তোমার মধ্যে এমন কি আছে তোমাকে বিয়ে করবো আমি? তোমার মতো হাজার হাজার ছেলে আমার পেছনে পড়ে আছে, জানো তুমি সেটা? তুমি এসব কথা এখন বলছো? তোমার মানসিকতা যে এত খারাপ আমি আগে জানতাম না। তোমার মানসিকতা কত ভালো তা আমার ভালোভাবেই জানা হয়ে গেছে। বিয়ে করার পরের দিন যে অন্য মেয়েকে বিয়ে করে সে পুরুষ কত ভালো হবে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। এভাবেই সেদিন বিপুল এবং মহিমার মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। অফিস থেকে ফিরে এসে বিপুল তার ঘরে যায় এবং হঠাৎ শুনতে পায় মহিমা ফোন করে কারোর সঙ্গে কথা বলছে। সরি ডার্লিং, আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম, তাই তোমাকে ছেড়ে এই গাধাটাকে বিয়ে করেছি। এখন আমি বুঝতে পারছি যে আমি কি যন্ত্রণার মধ্যে আছি। এই শোনো না, তুমি যাই হোক করে আমাকে এই খাঁচা থেকে বের করে নিয়ে যাও। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। মহিমার এসব কথা শুনে বিপুল অবাক হয়ে যায় এবং সে চিৎকার করে মহিমাকে বলে, ছি ছি ছি, তুমি তো দেখছি খুব নোংরা মেয়ে, একেবারে কালকেউটের মতো। তোমার মতো মেয়ের জন্য আমি আমার সাদাসিধে সরল স্ত্রীটাকে কষ্ট দিলাম। আমার এখন ভাবতেও খারাপ লাগছে। ও বাবা, এখন আবার সুলেখার জন্য দরদ উতলে পড়ছে দেখছি। তা এতই যদি দরদ, তাহলে থাকো না ওই গাইয়া মেয়েটার সঙ্গে। আসলে তোমার মতো মানুষের সঙ্গে থাকার না আমার কোনো ইচ্ছাই নেই। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এইভাবে চেঁচাতে চেঁচাতে মহিমা বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে তুলি দেবী এবং সুলেখা সেখানে এসে উপস্থিত হয় এবং তুলি দেবী বলে, এবারে বুঝতে পারলি তো সুন্দরী মেয়েকে বিয়ে করার ফল কি হলো? আমি তোর মা, আমি তোর জন্য যা করব সেটা তোর ভালোর জন্যই করব। আমাকে ক্ষমা করে দাও মা, আমি বড় ভুল করে ফেলেছি। সুলেখা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার মতো নীচ মানুষকে ক্ষমা করার যোগ্য না, কিন্তু তাও আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। এই বলে বিপুল কান্নাকাটি করতে থাকে। প্রথমে সুলেখা তাকে ক্ষমা করে না। তার পরিবর্তিত ব্যবহার দেখে সুলেখা বুঝতে পারে যে বিপুল পুরোপুরি পাল্টে গেছে, তাই সেও সবকিছু ভুলে আবার নতুন করে সংসার করতে শুরু করে। অর্পিতা ও ইন্দ্রাণী দুই যা হলেও দুজনের মধ্যে বনিবনা খুব একটা ভালো ছিল না, কারণ অর্পিতার স্বামী অর্থাৎ সুস্মিতার বড় ছেলে ললিত খুবই গরিব ছিল, মাঠে কাজ করে কোনো রকমের সংসার চালাতো। অন্যদিকে ইন্দ্রাণীর স্বামী রাজীব অর্থাৎ সুস্মিতা দেবীর ছোট ছেলে একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিল, তাই সুস্মিতা দেবী তার বড় ছেলে ও বড় বৌমাকে নিয়ে খুবই গর্ব ছিল। ইন্দ্রাণীকেও যেমন ঠিক সেই কারণে ভালোবাসতেন, অপরদিকে অর্পিতাকে দু চোখে দেখতে পারত না, কারণ অর্পিতা গরিব, তার উপরে দেখতেও কালো ছিল, তাই এই ভেদাভেদ। এমনই একদিন, এই শোনো, তোমাকে বলছি আমি এত সম্পর্ক দিয়ে কথা বলতে পারবো না। কি করছো তুমি এখানে বসে বসে? চট করে এদিকে এসো, আমার শাড়ির কুচিটা ধরে দাও। আমাকে এক্ষুনি বের হতে হবে, আমার বন্ধুদের সঙ্গে পার্টি আছে। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? আমার শাড়ির কুচিটা ধরতে বললাম তো, আমার লেট হয়ে যাচ্ছে। ইন্দ্রাণী, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? আমি তোমার বড় যা,
আমাকে তো দিদি বলে ডাকতে পারো। শোনো, আমাকে অত জ্ঞান দেবে না তুমি। কে বড় আর কে ছোট আমার সব জানা আছে। তোমাকে আমার দিদি বলতে ইচ্ছাই করে না। তোমাকে দেখতে বিচ্ছিরি কালো, আর আমি তোমাকে দিদি বলে ডাকবো? দুই জায়ের কথাবার্তা শুনে শাশুড়ি সুস্মিতা দেবী সেখানে আসেন এবং বলেন, কি হলো কি? দুজনের এত কথাবার্তা কিসের বলো তো? চুপচাপ কি কাজ করছো, করা যাচ্ছে না নাকি? এই বড় বৌমাটা তো আজকাল ফাঁকিবাজ হয়ে গেছে, একদম কাজ করতে চায় না। হ্যাঁ দেখুন না মা, কখন থেকে বলছি আমার শাড়ির কুচিটা ধরে দিতে, শুধু আমতা আমতা করছে। আমার লেট হচ্ছে তো পার্টিতে যাবার, আমার ফ্রেন্ডরা সব ওয়েট করছে। এই যে বড় বৌমা, তোমার কি দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে না কি বলো তো? ছোট বৌমা তোমাকে কখন থেকে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? যাও চট করে গিয়ে শাড়ির কুচিটা ধরে দাও, ওর দেরি হয়ে যাচ্ছে। এই বলে অর্পিতা ধীরে ধীরে ইন্দ্রাণীর দিকে এগিয়ে যায় এবং তার শাড়িটা ধরে আস্তে আস্তে ঠিক করে দেয়। এরপর অর্পিতা বলে, আচ্ছা মা, আমি তো বড়, আমাকে যদি সম্পর্ক দিয়ে ডাকে আমি কেন যাব না বলুন তো? ও তোমার ছোট বোনের মতো, আমি তো ওকে আমার ছোট বোনের মতো দেখি। আমি কি ওর কথা শুনবো না? আর ও তো আমাকে দিদি বলে ডাকতেই পারে, বলুন। থাক থাক, অনেক হয়েছে, আরো তো দিদি টিদি করতে হবে না। আর যদি দিদি নাই বা বলে থাকে বাপু, তাতে কি এমন এসে গেছে? শোনো, তোমার ছোট যা চলে যাবে, তুমি তোমার কাজগুলো ঠিকঠাক ভাবে করে নাও। শাশুড়ির কথা শুনে অর্পিতা মনে খুবই কষ্ট পায়, ও কাঁদতে থাকে আর সে নিজের মায়ের কথা মনে করে। মা, তুমি বলতে শ্বশুর বাড়ি এসে আমার কপাল ফিরে যাবে। চিরটা কাল আমি কালো বলি আমাকে তুচ্ছ ভেবে গেছে সকলে। কেউ কোনোদিন আদর করে না, সম্মানও করে না। তুমি আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গেলে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমাকে তো সারাদিন কাজের লোকের মতো সমস্ত কাজ করতে হয়। তার উপরে লোকে টিটকিরি দিয়ে কথা বলে। এ কেমন কপাল মা! আমি আমার স্বামীর জোরে এই সংসারে আছি শুধু। এদিকে অর্পিতার কান্না দেখে স্বামী ললিত সারাদিন কাজ করে এসে অর্পিতাকে জিজ্ঞাসা করে, কি হলো ললিতা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? না কেউ তোমাকে কিছু বলেছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো আমাকে। আর তুমি কিছু যদি না বলো আমি কি করে জানবো? না, ওসব কিছু না। আমি আমার মনের কষ্ট হচ্ছিল বলে একটু কাঁদছিলাম। আসলে মায়ের কথা খুব মনে পড়ছে আজকে, তাই আর কি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এরপর অর্পিতা নিজের কষ্ট চেপে রেখে ললিতকে কিছু বুঝতে দেয় না। এরপর রান্নাঘরের দিকে চলে যায়, ললিতের জন্য চা করে নিয়ে আসে। এই বাড়িতে শুধু বড় লোকদেরই যত্ন চলে, গরিবদের নয়। মাও ছেলেদের ভেদাভেদ করে দিয়েছে। ছোট ছেলে বড় লোক বলে মা ছোট ছেলেকেই ভালোবাসে। আর ললিত খেটে খাওয়া গরিব মানুষ, তাই সুস্মিতা দেবী ললিত ও অর্পিতাকে দেখতে পারে না। ললিতকে চা খাবার দিতে গিয়ে সুস্মিতা দেবী দেখে ফেলেন। এই যে বড় বৌমা, এই চা জল খাবার কোথায় নিয়ে যাচ্ছ? ললিতকে দেবে নাকি? এইসব দেওয়ার দরকার নেই, মুড়িতে জল ভিজিয়ে খেতে দিয়ে দাও। সারাদিন তো কিছু খায় না, চা খেলেও শরীর খারাপ হয়ে যাবে। জল মুড়ি খেলে শরীরটা ভালো থাকবে। আসলে মা, সারাদিন পরিশ্রম করলে তো গা ব্যথা থাকে বলুন। চাটা খেলে একটু শরীরটা ভালো লাগবে, গায়ের ব্যথাগুলো চলে যাবে। এমন সন্ধ্যাবেলায় জল মুড়ি খেলে তো ঠান্ডা লেগে যাবে। আমার মুখের উপর কথা বলার সাহস কি করে হয় তোমার? তোমার বড্ড সাহস বেড়ে যাচ্ছে দেখছি। তোমার জায়গাটা যে কোনখানে সেটা কি তুমি ভুলে যাচ্ছ? শোনো, বেশি বড় হওয়ার চেষ্টা করো না, বুঝেছো? এই কথা বলে সুস্মিতা দেবী নিজের ঘরে চলে যায়। সারাদিন অর্পিতাকে সংসারের সমস্ত কাজ করতে হয়। শাশুড়ি ও ছোট যা ইন্দ্রাণী শুধু বসে বসে খায় আর নিজেদের রূপচর্চা নিয়ে থাকে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করে বেড়ায়। স্বামীর অনেক অর্থ থাকায় তাই পয়সার অহংকারও দেখায়। একদিন ইন্দ্রাণী অর্পিতাকে বলে, এই দেখো, এই ডায়মন্ড নেকলেসটা দেখেছো? চোখে দেখা তো দূরের কথা, মনে হয় কোনোদিন নামটাই শোনোনি। একবার ছুঁয়ে দেখবে নাকি? ওহো, তোমার তো আবার ছোঁয়ার ভাগ্যও হয়নি। ওকে বাই, আমি এখন আসছি, তুমি সারাদিন ঝাড়ু মোছা লাগাও। ইন্দ্রাণীর এই কথাটা ললিতের কানে পড়ে যায়। তখন ললিত বুঝতে পারে যে অর্পিতা মাঝে মাঝে কেন কাঁদে। তাই অর্পিতার মন ভালো করার জন্য নানান ধরনের খাবার, চুড়ি, টিপ, এসব ছোট ছোট জিনিস নিজের সাধ্য অনুযায়ী অর্পিতাকে এনে দেয়। অর্পিতা তার স্বামীর অবস্থা সবই বোঝে, তাই সে এই ছোট ছোট জিনিস নিয়ে খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের মধ্যে মনের মিল ও ভালোবাসা বরাবরই ছিল। অন্যদিকে ইন্দ্রাণী ও রাজীব দুজনে শুধু পয়সাই চেনে, নিজেদের মধ্যে কোনো ভালোবাসা ও মনের মিল খুব একটা ছিল না। সারাদিন রাজীব অফিসের কাজে ব্যস্ত থাকতো, আর ইন্দ্রাণী বন্ধু বান্ধবদেরকে নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে ঘুরে বেড়াতো। আর এরকম অপদস্থ ইন্দ্রাণীর কাছে অর্পিতাকে প্রায়ই হতো। একদিন অর্পিতার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই সে ইন্দ্রাণীকে বলে,
শোনো, শুধু কি পার্টি শপিং, দামি দামি ড্রেস, 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া এগুলোই কি জীবনের সবকিছু হয়? হ্যাঁ, আমার জীবনে এসব কিছু নেই ঠিক কথা, কিন্তু আমি তোমার থেকেও সুখেও শান্তিতে আছি। হোয়াট ডু ইউ মিন? মানে কি বলতে চাইছো তুমি? আমি যে তোমার থেকে সুখী নয় এই কথা তোমাকে কে বলেছে? আমার যা আছে তোমার কি তাই সব আছে? আমার দামি দামি ড্রেস, সোনার গহনা সেট, ডায়মন্ড সেট, জুতো, শাড়ি, এসি গাড়ি, এসব আমার স্বামী আমাকে দিয়েছে। তোমার স্বামী তোমাকে কি দিয়েছে শুনি? হ্যাঁ, তোমার মতো হয়তো নামি দামি গাড়ি নেই, ডায়মন্ড সেট নেই, কিন্তু আমার স্বামী আমাকে তার সাধ্য মতো ছোট ছোট জিনিস এনে দেয়, তাতেই আমি খুব খুশি হয়ে যাই। আর সব থেকে বড় কথা, সে আমাকে ভালোবাসে। এগুলো সব ভালোবেসে আমার জন্য নিয়ে আসে। আর আমাদের দুজনের মধ্যে ভালোবাসা চিরকাল আছে আর থাকবে। তোমাদের দুজনের মধ্যে তো সেরকম সম্পর্ক আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না। শুধু তুমি যাও গাড়ি নিয়ে পার্টি করতে, আর তোমার স্বামী যাই অফিসে সারাদিন কাজ করতে। এটাই তোমাদের ভালোবাসা মনে হয়। অর্পিতার কথা শুনে ইন্দ্রাণীর চোখ দাঁড়িয়ে যায়। ইন্দ্রাণী মনে মনে ভাবে, সত্যি তো, ঠিকই তো বলেছে। আমি তো এসব কথা কোনোদিন ভাবিই না। ঠিকই তো, ওরা গরিব হলেও ওদের দুজনের মধ্যে খুব মিল আছে। দুজনের মনের মিল আছে, ভালোবাসা রয়েছে দুজনের মধ্যে। দুজনে একসঙ্গে বসে খায়, গল্প করে, হাসি মজা করে। আর আমরা তো দুজন দুদিকে ছুটে চলেছি। আমাদের জীবনে না আছে কোনো ভালোবাসা, আর না আছে কোনো হাসি মজা, আর একসঙ্গে ডিনার করারও সময় নেই আমাদের কারোর। ও শুধু দিনের পর দিন অফিসের কাজে বাইরে কাটিয়ে দেয়, আর আমি এদিকে বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতে ব্যস্ত থাকি। এরপর ইন্দ্রাণীর চোখ খুলে যায় আর রাজীবকে ফোন করতে থাকে। হ্যালো রাজীব, তুমি কোথায়? কবে বাড়ি আসবে? 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি ফিরছো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার কথা মনে পড়লে। কবে থেকে আমার কথা মনে পড়ে? আরে হঠাৎ এমন সময় ফোন করেছো কেন? আমি এখন কাজে ব্যস্ত আছি। তাছাড়া আমি যে কবে ফিরবো তোমাকে সেটাও বলতে পারবো না। আমার এখন অনেক কাজের চাপ আছে। বাই। এই বলে রাজীব ফোন রেখে দেয়। আর এদিকে ইন্দ্রাণী মনে মনে কষ্ট পেতে থাকে। ও তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। তারপর অর্পিতাকে গিয়ে বলে, দিদি তুমি ঠিকই বলেছো। মনের আসল সুখ হলো ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। যাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে সত্যিই তারা চিরসুখী। আর যাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নেই, তাদের হাজারো টাকা পয়সা থাকলেও কোথাও যেন একটা কষ্টের ছাপ লেগেই থাকে। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। মানুষকে কখনো কোনোদিন ছোট করতে নেই ইন্দ্রাণী। সে যেমনই হোক না কেন, মন সবারই আছে, কষ্ট সবারই হয়। ছোট বড় কথা বলে মনে কষ্ট দিলে কেউ কোনোদিনও সুখী হতে পারে না বোন। আমি তোমাকে ছোট বোনের মতো দেখি। আমার বোন সুখ থেকে বঞ্চিত থাকবে এ আমি কোনোদিনই হতে দিতে পারি না। আমি নিজে রাজীবের সঙ্গে কথা বলবো, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অর্পিতা রাজীবকে ফোন করে ইন্দ্রাণীর ব্যাপারে সব কথা বোঝায় এবং দুজনের সম্পর্ক ঠিক করে দেয়। এরপর রাজীব বাড়ি আসে এবং সে ইন্দ্রাণীকে বলে, সরি ইন্দ্রাণী, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে একদমই সময় দিতে পারছি না, শুধু নিজের কাজে নিজেই ব্যস্ত থাকি। আস্তে আস্তে তোমার থেকে আমি নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে আসছি। এটা আমার করা মোটেই উচিত হচ্ছে না। আজ থেকে তোমায় কথা দিচ্ছি আমরা দুজনে একসঙ্গে থাকবো, আর তোমাকে ছেড়ে আমি অন্য কাজে বেশি ব্যস্ত হব না। আমাকেও ক্ষমা করে দাও তুমি। আমি তোমার স্ত্রী হয়ে তোমার মর্যাদা কখনো বুঝিনি। আমি শুধু তোমার টাকা পয়সাকেই ভালোবেসে এসেছি, আর নিজের আরাম আয়েশ নিয়েই সময় কাটিয়ে দিয়েছি। তোমাকে একটুও সময় দিইনি। আজ থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসবো আর কাছাকাছি থাকবো। এরপর এখন থেকে তারা দুজন দুজনের সঙ্গে থাকে ও মিলেমিশে সংসার করে। অন্যদিকে অর্পিতা ইন্দ্রাণী ও রাজীবকে দেখে খুবই খুশি হয়। সংসারটা খুশিতে ভরে যায়। এরপর খুশির সংসার দেখে সুস্মিতা দেবীও আনন্দ পেয়ে অর্পিতাকে বলেন, বড় বৌমা, ললিত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি সবসময় তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছিলাম, একটু কাছে টেনে নিইনি। আমি মা হয়ে সবার কাছে ভালো হয়ে থাকতে চাই। এই সংসারটা আমার সুখে শান্তিতে যেন ভরে যায়। মা আপনি এভাবে বলছেন কেন? মায়েরা সবসময় সবার কাছে ভালোই থাকে, কোনোদিন কারোর চোখে খারাপ হয় না। তাই আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আমরা সবসময় আপনাকে ভালোবেসেছি আর ভালোবেসে যাব। আর এই সংসারটা আমাদের। আমরা সবসময় এই সংসারটাকে খুশি আর আনন্দ দিয়ে ভরিয়ে রাখবো। এরপর থেকে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে থাকে।